আজকে ট্রান্সলেট করছি যে কবিতাটার সেই কবিতাটার নাম হচ্ছে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ। কবিতাটা লিখেছেন ইমলি ডিকেনসন। তো চলো কবিতাটা শুরু করা যাক, দেখা যাক কবিতাটায় তিনি কি বলেছেন। ফার্স্ট লাইন দেখো, বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ হি কাইন্ডলি স্টপ ফর মি দ্য ক্যারিয়াজ হেল্ড বাট জাস্ট আওয়ার সেলভস অ্যান্ড ইমর্টালিটি। কারণ আমি মৃত্যুর জন্য থামতে পারি না, মৃত্যুই দায়বশত থামলো আমার জন্য। এখানে ক্যারিয়াজ বলতে থার্ড লাইন যেটা, ক্যারিয়াজ বলতে বোঝানো হয়েছে বাহন বোঝানো হয়েছে। অর্থাৎ তোমাদের ছোটোবেলায় একটা গল্প ছিল অভাগীর স্বর্গ, মনে আছে কিনা জানি না। তো ওইখানে সেখানে একটা বিষয় ছিল, কেউ একজন কল্পনায় দেখতে পাচ্ছে রথে করে একটা সব আকাশের দিকে যাচ্ছে। অর্থাৎ এইটাও বোঝাইছে যে এই আত্মাটা যেই বাহনে চড়ে যাচ্ছে সেটাকে ক্যারিয়াজ বোঝাইছে, ঠিক আছে। অর্থাৎ তিনি এই লাইনটায় বুঝাইছেন যান সব যানটি বহন করলো শুধু আমাদেরকে এবং অমরত্বকে, ঠিক আছে। মানে এখানে শুধু কবিকে এবং অমরত্বকে, এই লাইনটার মানে এটা বোঝাইছে যে মৃত্যুর পরে মানুষের যে জীবন সেটা তো শেষ হয়ে যায় না, সেটা অমর, মানে মৃত্যুর পরে মানুষ অমর হয়ে যায়, অমরত্ব লাভ করে, সেটা বোঝাইছে এখানে। অর্থাৎ সব যানটি বহন করবে শুধু আমাকে বহন করলো এবং মানে আমাদেরকে বহন করলো এবং অমরত্বকে, ঠিক আছে। এরপরে দেখো, উই স্লোলি ড্রভ হি নিউ নো হেস্ট অ্যান্ড আই হ্যাড পুট অ্যাওয়ে মাই লেবার অ্যান্ড মাই লেজার টু ফর হিজ সিভিলিটি। আমরা চললাম ধীরে, তারও ছিল না কোনো ব্যস্ততা, আর আমি এলাম রেখে আমার কর্ম এবং আমার আনন্দও তারই সৌজন্যতার তরে। এর পরেরটা দেখো, উই পাস্ট দ্য স্কুল where children strove at recess in the ring. We passed the fields of gazing grain. We passed the setting sun. আমরা অতিক্রম করলাম স্কুল, যেখানে খেলছিল শিশুরা অবসারে বৃত্তাকৃতি স্থানে। ফসলের দিকে তাকিয়ে পেরিয়ে গেলাম মাঠ, পার হয়ে গেলাম অস্তগামী সূর্যটাকে, or rather he passed us. The dews drew quivering the chill, for only gossamer my gown, my tipped only tully. বরং সে হয়তো আমাদেরকে অতিক্রম করেছিল, অর্থাৎ সূর্যকে হয় আমরা অতিক্রম করেছিলাম, নয়তো সূর্যটা আমাদের অতিক্রম করেছিল। ঝোরসে শিশির এবং ঠান্ডার শিহরণ, শুধুমাত্র পাতলা কাপড় ছিল আমার পোশাক, আমার কাঁধের চাদর আর নেকাব। এখানে গাউন বলতে তার কাফন বোঝানো হয়েছে, বা মৃত্যুর পরে সে যেটা পড়েছিল ওই টাইমটায় সেটা বুঝাইছে। We paused before a house that seemed a swelling of the ground. The roof was scarcely visible, the cornice in the ground. আমরা থামলাম একটি গৃহের সামনে, যা মনে হলো মাটির একটি উঁচু স্তূপ। ছাদখানা প্রায় দেখাই যায় না, কার্নিশ যেন ছুঁয়েছে মাটি। Since then its centuries and yet feel shorter than the day I first surmised the horse's heads were toward eternity. তখন থেকে শতাব্দীর পর শতাব্দী পার হয়ে গেছে, কিন্তু মনে হয় দিনের চেয়েও ছোট। অর্থাৎ শতাব্দীর পর শতাব্দী পার হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে দিনের চেয়েও ছোট। প্রথম আমি অনুমান করেছিলাম ঘোড়াগুলো যাচ্ছে অনন্তকালের পানে, ঠিক আছে। মানে সে প্রথম এখনই অনুভব করলো যে ঘোড়াগুলো যেদিকে যাচ্ছে সেটা হচ্ছে অনন্তকালের দিকে। দেখো এবার কবিতাটা এখানে শেষ, সারাংশটা দেখো। কবি বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ কবিতাটিতে অপরিহার্য মৃত্যুকে সহজ ও স্বাভাবিকভাবে গ্রহণের বিষয়টি ফুটিয়ে তুলেছেন। এই পৃথিবীতে মানুষ বিভিন্ন রকম কাজকর্মে নিজেকে জড়িয়ে রাখলেও একসময় মৃত্যুর দিকে এগিয়ে যেতে হবে। মৃত্যুর মাধ্যমেই মানব জীবনের পরিসমাপ্তি ঘটে। তাই মৃত্যু যখন করুণা করে দরজায় উপস্থিত, তখন কবিও মৃত্যুকে খুব সহজভাবেই গ্রহণ করেছেন ও ধীরে সুস্থে জীবনকে মৃত্যুর হাতে সমর্পণ করেন। সারা জীবনে কর্মভার পৃথিবীতে রেখে কবি চললেন মৃত্যুর সাথে। বিদ্যালয়ে অস্তগামী সূর্য, খেলার মাঠ ও পরিচিত শস্য শ্যামল মাঠের পাশ দিয়ে তিনি অমরত্বের দিকে
মৃত্যুর পর শতাব্দী কবির কাছে একটা দিনের চেয়েও ছোট মনে হয়েছে। মোট কথা, মৃত্যুকে সহজ সরল ও স্বাভাবিকভাবে গ্রহণ করার বিষয়টি এই কবিতায় অসাধারণভাবে ফুটে উঠেছে। এমিলি ডিকেনসনের কবিতা মৃত্যু ও মৃত্যু চিন্তায় আবিষ্ট। তার সব কবিতায় প্রায় মৃত্যু ও মৃত্যু চিন্তা কেন্দ্রিক। ব্যক্তি জীবনে এমিলি ছিলেন রুদ্ধ গৃহবাসী, জনসংসর্গ রহিত। তারই ফলশ্রুতি সম্ভবত তার মৃত্যু চিন্তা আবিষ্টতা। অন্যদিকে মরমীবাদের বৈশিষ্ট্য অনুযায়ী এমিলি কিছুটা মরমীবাদ বটে। আলোচ্য কবিতাটির মৃত্যু যেন কোনো বর অনেক নতুন গৃহে নিয়ে যাওয়ার জন্য অশ্ব শকটে তার জন্য অপেক্ষমান। এখানে বর বলতে বোঝানো হয়েছে উপহার স্বরূপ। অবশেষে সে শকট অনন্তের দিকে যাত্রা করে। অতএব মৃত্যুই একমাত্র সত্য কবির মতে। মৃত্যু মহাবিষ্ট কবি ভাবেন বরকনেকে নিয়ে শকটটি চলে যায় এমন এক জগতে যেখানে আর মরণ নেই। মানে এখানে তাকে যখন ক্যারেজে করে যাওয়া হচ্ছিল, তিনি মানে মনে হচ্ছিল যেন একটা ব্রাইড গ্রুম এরকম, সেখানে শুধুই অমরত্ব এমনি চলে আসছে চিরকাল। এবার দেখো, বিভিন্ন প্রতীক ব্যবহার করে কবি মৃত্যুর শাশ্বত রূপকে মহিমান্বিত করেন। শিশুদের স্কুলের বাল্যকালের প্রতীক, ফসলের মাঠ আবহমান কালের জীবন প্রবাহের প্রতীক, আভূমি লম্বা ছাদ বিশিষ্ট গৃহটি কবরের প্রতীক। প্রতি স্তবকে 4টি করে কোয়ার্টারিন নিয়ে মোট 6টি স্তবকে কবিতাটি সমাপ্ত। প্রতি স্তবকের প্রথম পংক্তিকে 5টি আয়াম্বিক পদে বিভক্ত এবং দ্বিতীয় পংক্তি 3 আয়াম্বিক পদে গঠিত। ঠিক আছে, যেমন বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, এখানে 4টা আয়াম্বিক। এবার দেখো, হি কাইন্ডলি স্টপড ফর মি, এখানে 3টা আয়াম্বিক। দ্বিতীয় পংক্তিতে মি, চতুর্থ পংক্তির ইমমর্টালিটি শব্দের সঙ্গে ছন্দবদ্ধ। কিছু পরবর্তী স্তবকগুলো ছন্দবিন্যাস রক্ষা করা হয়নি। কবি কখনো অর্ধ ছন্দ অর্থাৎ হাফ রাইম, কখনো তির্যক ছন্দ অর্থাৎ স্ল্যাম রাইম ব্যবহার করেন। তৃতীয় স্তবকে তিনি রিং শব্দটি সান শব্দের সাথে ছন্দবোধন নয়। সর্বোপরি কবিতাটি তার আবহে অনেকটা হিমনের মতো, বিষয়বস্তু ও গীতিময়তায় সরলার্থ। এবার দেখো সরলার্থ। প্রথম স্তবক, মৃত্যু চিরকালীন, চিরসত্য। মানুষ মৃত্যুকে ডাকুক আর না ডাকুক, মৃত্যু নিজেই একদিন সবার দ্বারে পৌঁছে যায় স্বেচ্ছায়। কবির দ্বারেও পৌঁছে গেছে মৃত্যুর গাড়ি। আমরা মৃত্যুকে ভুললেও আমাদের ভুলবে না মৃত্যু। দ্বিতীয় স্তবক, কবির অতিথি মৃত্যু এলো, অপেক্ষা করলো, পরে ধীরে সুস্থে যাত্রা শুরু করলো কবিকে নিয়ে। কবিতার জীবনের সব কর্ম, সব ব্যস্ততা ফেলে মৃত্যুর অনুগামী হলেন। মৃত্যু কোমলতা কবিকে মুগ্ধ করলেন। পরম সৌজন্যে তিনি আরোহণ করলেন, ছুটলেন মৃত্যুর শকটে। তৃতীয় স্তবক, মৃত্যুর শকটটি কবিকে নিয়ে বিদ্যালয়ে পাঠের অবসরে ক্রীড়ারত শিশুদের পেরিয়ে গেল। ক্রীড়ারত শিশুরা জীবনের রঙ্গমঞ্চ, মানুষের কর্মের প্রতীক। পৃথিবীটা যেন মানুষের খেলাঘর, শিশুদের খেলাঘরের মতোই। তারপর বাহনটি পেরিয়ে গেল পশুদের চারণভূমি হবে এটা। পশুরা মানুষের জীবন ধারণে অপরিহার্য উপাদান। মানুষ, পশু সবাই পৃথিবীর মৌলিক অংশ। মৃত্যুর বাহন কবিকে নিয়ে এইসব অতিক্রম করে চলে গেল, অর্থাৎ পৃথিবীকে পিছে ফেলে গেল। সবশেষে সূর্য অর্থাৎ সময়কে পেরিয়ে চলে গেল, অর্থাৎ পৃথিবী ও পৃথিবীর সময় নির্ধারক সূর্যকে ফেলে এমন এক অনন্ত জগতে চলে গেল যেখানে জীবন নেই, সময় নেই, অথচ তার স্থায়িত্ব অনন্ত। চতুর্থ স্তবক, সময়কে মৃত্যুর বাহন অতিক্রম করলো, বা সময় সূর্য মৃত্যু বাহনকে অতিক্রম করলো। এভাবেই কবি পৃথিবীর খেলাঘর ছেড়ে মৃত্যুর হিম শীতলতায় পৌঁছে গেল, যেখানে শুধুই ঠান্ডা বাতাস আর বিন্দু বিন্দু শিশির ফোটায় পতন। কারণ কবির মরদেহ পাতলা কাপড়ে পা পর্যন্ত ঢাকা। অনুভূতিহীন মরদেহের কবির মৃত্যুর যন্ত্রণা কল্পনা করছেন। কবির প্রিয় বন্ধুর মৃত্যুকে কবি নিজেই একটু কষ্টকর ভাবছেন। পঞ্চম স্তবক, মৃত্যু শকট অবশেষে এসে একটা ঘরের সামনে থামলো। দূর থেকে ঘরটিকে স্পষ্ট দেখা যাচ্ছিল না। সমতল ভূমিতে সামান্য উঁচু ঘরটিকে কবর ঠিক ঠাওর করা যাচ্ছিল না। তার ছাদটিও কবরের উঁচু উপরিভাগ ভালো দেখা যাচ্ছিল না। এবার দেখো ষষ্ঠ স্তবক, কবরে শায়িত হবার পর অনাদি অনন্তকাল পেরিয়ে যাবে, অথচ কবি বলেছেন সে অনন্তকাল মানে হবে যেন ক্ষণকাল।
সে অনন্তকাল মনে হবে যেন ক্ষণকাল। কবি মৃত্যু শকটির ঘোড়ার মাথা দুলিয়ে চলা দেখে অনুমান করেছিলেন তারা সেই অমরত্বের দিকেই চলছিলেন সদর্পে। তো কবিতাটা এখানেই শেষ করা হচ্ছে। তোমাদের ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে পাশে থাকবে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। শেষ করছি এখানে। আল্লাহ হাফেজ।